আমন্ত্রণ দুপুরে বাংলাদেশ আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঈদে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়, ফেরিঘাটে মহাসড়কে দেখা দিচ্ছে যানজট, নিয়ম মেনে বাস ট্রেন ছাড়লেও টার্মিনালে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। ভাড়া বেশি নিছে, বাট 50% যাত্রী নিচ্ছে, যে কারণে ভাড়াটা বেড়ে গেছে। করোনায় বিভিন্ন জেলায় আরও শতাধিক মানুষের প্রাণহানি, হাসপাতালে রোগীর চাপ কমছে না, আইসিইউ সংকট। কাল থেকে রাজধানীতে কোরবানির হাট, পর্যাপ্ত পশু সরবরাহ, বেচাকেনা জমে না ওঠেনি এখনো, ভালো দাম পাওয়ার আশা ব্যাপারীদের। করোনা পরিস্থিতিতে মন্দাভাব মশলার বাজারে, আগের আমদানি করা বিপুল পণ্য অবিক্রিত, আরেক দফা বাড়ল চালের দাম। চট্টগ্রামের সিআরবিতে পরিবেশ ধ্বংস করে হাসপাতাল নির্মাণের প্রতিবাদ, হেরিটেজ জোনে স্থাপনা করার অনুমোদন দেবে না সিডিএ। ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে শ্যালক দুলাভাইয়ের ইয়াবার কারবার, টেকনাফ থেকে চালান পৌঁছে যেত বিভিন্ন স্থানে, অবশেষে গোয়েন্দা জালে আটক। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যেই মুশফিকের অনুপস্থিতি ও মোস্তাফিজের ইনজুরি ভোগাতে পারে টাইগারদের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশে আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে জানাবো বিস্তারিত। প্রিয়জনের সাথে ঈদ করতে আগে ভাগেই রাজধানী ছাড়ছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছেন ধরছেন বাড়ির পথ। মুন্সিগঞ্জে শিমুলিয়া লঞ্চঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের উপচে পড়া ভিড়। লঞ্চগুলোয় সক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না, অনেকটাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরিতেও পারাপার হচ্ছেন যাত্রীরা। শিমুলিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ সারি। এই রুটে 13টি ফেরি ও 82টি লঞ্চ চলাচল করছে। আরেক ব্যস্ততম নৌ রুট পাটুরিয়া দৌলতদিয়ায় যাত্রী চাপ তুলনামূলক কম। এদিকে শরীয়তপুরের নরসিংহপুরে ফেরিঘাটে কোরবানির পশু ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট দেখা দিয়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সাভারের বারুইপাড়া থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত দেখা দিয়েছে যানজট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখ মানুষকে। দূরপাল্লার বাসের পাশাপাশি এই পথে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে কয়েক কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। ঢাকা আরিচা মহাসড়কেও গাড়ির চাপ রয়েছে। দাঁতের শিরশির অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন। ঈদযাত্রার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি গাবতলী টার্মিনালে, যোগ দিচ্ছেন নাজমুল সাইদ। সাইদ, ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা আমাদেরকে জানাবেন। নাজমুল সাইদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ঈদ ব্যবস্থা, যাত্রার যে সার্বিক ব্যবস্থাপনা, সেই বিষয়ে আপনি গাবতলী থেকে কি দেখছেন? সম্ভবত নাজমুল সাইদের সঙ্গে আমরা এখনো পুরোপুরি যোগাযোগ স্থাপন করতে পারিনি। আমরা যাচ্ছি মাহফুজুর রহমান নিপুর কাছে, তিনিও যুক্ত হয়েছেন সাভার থেকে। নিপু, সকালের দিকে তো মহাসড়কে বেশ যানজট ছিল, এখনো কি পরিস্থিতি সেরকমই?
জি, আসলে মধ্যরাত থেকে যে নবীনগর চন্দ্রা আব্দুল্লাপুর বাইপাল এবং ঢাকা আরিচা মহাসড়কের যেমন চিত্র ছিল, ঠিক এখন এত বেলা হওয়ার পরেও কিন্তু একই চিত্র কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ যানবাহনের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু একটি অব্যাহত রয়েছে। তবে যানজটের যে বিষয়টি, তবে কয়েকটি পয়েন্টে কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানবাহনের চাপ। তবে আমরা আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং কেউ কেউ বলছেন যে 10 মিনিটের পথ তারা পাড়ি দিতে হয়েছে, 2 থেকে 3 ঘন্টা লেগে গেছে। এদিকে চন্দ্রা থেকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর অংশে অর্থাৎ চন্দ্রা থেকে বাইপাইল পুরোটাই কিন্তু একেবারে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। ঢাকায় প্রবেশ করতে এবং ঢাকা থেকে বের হতে দুটি অবস্থানেই কিন্তু যারা যাতায়াতরত সকলকে কিন্তু যানজটে পড়তে হবে, এই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট। আপনাকে আরেকটি বিষয় রাখি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা বলছেন যে যেহেতু এটি কুরবানি ঈদ এবং গরুবাহী যে পশুবাহী যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি বলেই বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সকালের দিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা মহাসড়কে না দেখলেও বেলা বাড়ার সাথে সাথে তাদেরকে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন যাতে এই দীর্ঘ লাইনটি যেন ছোট করে আনা যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন। দেবাশিস, ধন্যবাদ নিপু আমাদের সাথে যুক্ত হবার জন্য। আবারও যাচ্ছি নাজমুল সাঈদের কাছে, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে রয়েছেন। সাঈদ, আপনার কাছে জানতে চাই ঈদ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়ছে গাবতলী বাস টার্মিনালে? দেবাশিস, যে ব্যবস্থাপনার কথা আসলে বলা হচ্ছে, এখানে স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত। এই টার্মিনালে যারা আসছেন যাত্রীরা টিকিটের জন্য কাউন্টারগুলোর সামনে আমরা দেখেছি যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কারণ হিসেবে এখানকার যারা কাউন্টার নাজমুল সাঈদের সঙ্গে আবারও আমাদের যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরও খবর জানতে চাই এ বিষয়ে। রাজধানীর কুড়িল থেকে যোগ দিচ্ছেন তাজনুর ইসলাম। তাজনুর, সকাল থেকেই তো এই সড়কে তীব্র যানবাহনের চাপ ছিল, এখনও কি পরিস্থিতি তেমনটাই রয়েছে? দেবাশিস, পরিস্থিতি আসলে একেবারেই বদলায়নি, কেননা সকাল থেকে যে চাপটি আসলে ছিল, চাপ এখনও রয়েছে এবং হাজার হাজার গাড়ি আসলে এই রাস্তাটিতে, আমি যদি আপনাকে এই পুরো রাস্তাটি দেখাই, বনানী থেকে শুরু করে একেবারে গাজীপুরের বোর্ড বাজার পর্যন্ত এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই পুরো রাস্তাটি আসলে একেবারেই গাড়িতে আটকাছে, থেমে থেমে চলছে আসলে গাড়ি। এই এখন যে গাড়িগুলো একটুখানি চলতে দেখা যাচ্ছে, এই গাড়িগুলোই কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা পর্যন্ত ঠিক একই জায়গাতে থেমেছিল। যারা ঢাকা ছাড়ছেন, এই অনেকদিন পরে যারা ঈদের ছুটি পেয়েছেন, বাড়িতে ঈদ করার জন্য যাচ্ছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, তারা আসলে চরম মাত্রার দুর্ভোগে তারা পড়েছেন যে কখন তারা বাড়ি পৌঁছতে পারবেন এবং তাদের এই যাত্রাপথ আসলে কতক্ষণে শেষ হবে সেটি আসলে তারা জানেন না এবং সে বিষয়ে তারা নিশ্চিত নন। আমি যানজটের কারণ সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম এবং যেমনটি জানতে পেরেছি যে আসলে বোর্ড বাজারের ওই পাশটাতে রাস্তা খানিকটা সরু হয় এবং দুই মুখেই গাড়ির প্রচণ্ড চাপ থাকে। একদিকে রাজধানীতে গরু নিয়ে একের পর এক ট্রাক ঢুকছে, অন্যদিকে রাজধানী থেকে মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়ির দিকে ছুটছে। তো সব মিলিয়ে দুই পাশের এই গাড়ির চাপের কারণে এই যান নিয়ন্ত্রণে রীতিমতো ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে যারা দায়িত্বে আছেন তারা একেবারে হিমশিম খাচ্ছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে যাওয়া রোগীগুলো, কেননা তাদের অ্যাম্বুলেন্সগুলো এই যানজটে দীর্ঘক্ষণ থেমে থাকার কারণে তারা আসলে কতক্ষণে হাসপাতালে পৌঁছতে পারবেন এবং চিকিৎসা নিতে পারবেন সে বিষয়ে আসলে তারা একেবারেই নিশ্চিত নয়। তবে এই যানজট সমস্যা আসলে সকাল থেকে যেটি শুরু হয়েছে, আজকে শুক্রবার ছুটির দিন, এইটি আসলে কতক্ষণে শেষ হবে সেই বিষয়ে আসলে কেউই একেবারেই নিশ্চিত নন। দেবাশিস, ধন্যবাদ তাজনুর আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি মেনেই কমলাপুর ত্যাগ করছে ট্রেনগুলো। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, ঈদে 38 জোড়া আন্তনগর ও
19 জোড়া মেইল কমিউটার ট্রেন চলবে সারা দেশে। এর মধ্যেই ঢাকা ছেড়ে যাবে 25 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল কমিউটার ট্রেন। জানান, ঈদের পর ঢাকা ফেরার টিকিট অনলাইনে বিক্রি হবে 18 জুলাই। করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হয়েছে। মাসুদ সারওয়ার জানান, স্টেশনে নয়, এবার সব টিকিট বিক্রি করা হয়েছে অনলাইনে। মানুষজন কম, মোটামুটি মানা হচ্ছে আর কি মনে হয়। আর একটা করে আপনার করছে আর কি, 2টা সিটে তো একজন করে টিকিট কাটা হয়েছে। সরকারি আদেশ মাইনে চলতে এগুলো ঢোকার আগে আমাদের হ্যান্ড স্যানিটাইজার করতে দিয়েছি। তার মানে যথারীতি মোটামুটি ঠিক আছে স্বাস্থ্যবিধি। জাতিসাধারণের একটা প্রবণতা আছে যে মনে করে আমি ট্রেনের ভিতরে সেই ট্রেনে উঠেই মাস্কটা খুলে ফেলছেন, কিন্তু মাস্ক আছে দেখবেন যে খুলে বসে আছে। তো এই ব্যাপারে আমরা তো ওনাকে বারবার সতর্ক করছি। করোনা ও উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় বিভিন্ন জেলায় 102 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছেন 32 জন। মৃতদের মধ্যে 9 জনের বাড়ি খুলনায়। রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 15 জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 13 জন। বরিশাল বিভাগে গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 12 জনের। ফরিদপুরেও মৃত্যু হয়েছে 12 জনের। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় প্রাণ গেছে আরও 9 জনের। সমান সংখ্যক 9 জন মারা গেছেন সিলেট বিভাগে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েই চলেছে কোভিড উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ। দেখা দিয়েছে আইসিইউ সংকট, সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। করোনা আক্রান্তদের সহায়তায় বিএনপির নেয়া বিভিন্ন কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির পক্ষ থেকে গঠিত করোনা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক টুকু বলেন, সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে বাংলাদেশে করোনা পরিস্থিতি জটিল হয়েছে। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে সরকারি নানা পদক্ষেপের সমালোচনা করেন তিনি। বলেন, ঈদের আগে লকডাউন উঠিয়ে নিয়ে সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। এবার কিন্তু করোনার এপিক সেন্টার ঢাকা না, গতবার ঢাকা ছিল, গ্রামে কম ছিল, এবার গ্রামে বেশি আছে, ঢাকাতে কম আছে। এখন এই ঈদে আপনার সবাই বাড়ি যাবে, বাড়ি যেয়ে আবার ওইখান থেকে যখন ঢাকায় ফেরত আসবে তখন করোনা নিয়ে সারা দেশে বিস্তার করার ব্যবস্থা করবে। কঠোর বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনে খুলেছে দোকানপাট, মার্কেট, তবে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া সহ বড় বড় শপিং মল কেন্দ্রিক ছুটির দিনে যানজট দেখা গেছে। কেউ আসছেন পরিবারের সবাইকে নিয়ে, আবার কেউ একা একা করছেন কেনাকাটা। ক্রেতারা বলছেন, এমনিতেও কোরবানি ঈদে কেনাকাটার প্রয়োজন কম থাকে, কিন্তু বেশ কয়েকদিন লকডাউন থাকায় জরুরি কেনাকাটা করতে হচ্ছে তাদের। সরকার এবার গণপরিবহন খুলে দেয়, গ্রামের স্বজনদের জন্য কেনাকাটা করতে আসছেন অনেকে। বিক্রেতাদের আশা, গত 2-3 মাস ধরে যে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা, ক্রেতাদের সমাগম বেশি হলে কিছুটা কাটিয়ে উঠতে পারবে। আর গ্রামে গেলে কিন্তু বাঙালিদের একটা থাকি যে কারোর জন্য গিফট নিয়ে যাওয়ার। অনেকদিন পরে গ্রামে যাবো, এটা তো অনেক খুশির খবর। করোনা ভাইরাসের জন্য ফ্যামিলি নিয়ে আসলে তো বিপদ, একাই আসছি যেন ওরা থাক। 6 দিনে আমরা আহামরি কিছু করতে পারবো না, তারপরে স্টাফ বেতনটা অন্তত যেন দিতে পারে, কারণ আমাদের এখানে যতগুলো স্টাফ চাকরি করে সবাই একজন নিম্ন মধ্যবিত্ত। রাজধানীর পশুর হাটগুলোতে বিক্রির জন্য তোলা হয়েছে পর্যাপ্ত পশু, আনা হচ্ছে আরও। আগামীকাল থেকে বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও বিচ্ছিন্নভাবে এরই মধ্যে শুরু হয়েছে বেচাকেনা। তবে তুলনামূলক দাম বেশি বলে মন্তব্য ক্রেতাদের, তাই অপেক্ষা হাট জমে ওঠার। আলামিন হকের রিপোর্ট। নেটে দেখে হাটে এসেছেন দুই ভাই আলিফ নোমান। ব্যাপারীর নাম জানা আছে, গরু দেখলেই চিনবেন, তাই আতিপাতি করে পুরো হাট সেই গরুটি খোঁজার চেষ্টা তাদের। তো ইউটিউবে প্রতিদিন প্রতিবেদন দেখতেছি, একটা গরু পছন্দ হয়েছে আর কি, এই জন্য আর কি ওই লোকটারে খুঁজতেছি। বাট সব ভিডিওতে নাম্বার দেওয়া থাকে, গতকালকের ভিডিওটাতে নাম্বার ছিল না। চাচাতো ভাই বোন মিলে সবাই এসেছেন আফতাবনগর পশুর হাটে। ভিডিও কলে বাড়ির মুরব্বীদের গরু দেখাচ্ছেন, করছেন দরদাম। করোনা মহামারীর প্রেক্ষাপটে পশুর হাটে এমন ভিন্ন চিত্রের দেখা মিললেও নিজেরাই দেখে শুনে কেনার লোকজনই বেশি। ভাই জোড়াটা কত চান? 240। তারপরে 1-10 লন। অধিকাংশ বিক্রেতায় পার করছেন অলস সময়, গরুর যত্ন আত্মিতে কাটছে সকাল, দুপুর, বিকেল। দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারাও দিচ্ছেন চাওয়া দামের ব্যাখ্যা। 4-5 দর দাম হয়েছে, কিন্তু দরে বনতে আছে না। গেছেবার যে টাকায় কিনছে এবার তার চেয়ে তেমন বেশি চাচ্ছে অনেক। এবার একটু বেশি লাগতেছে এখন পর্যন্ত, ছোট করে দাম বিশেষ করে অনেক বেশি। আমি 15 লক্ষ টাকা দাম চাইছি, 7.5 লক্ষ টাকা দাম বলছে। গত বছরেও লস হয়েছে, এই বছরেও
লসেরও সম্ভাবনাই দেখা যাচ্ছে। গরুর দামও বেশি, আবার গরু যে খাদ্য খোরাকি এগুলোর দাম অতিরিক্ত বেশি। আগে মানুষ একটা করে কুরবানি দিত, দুইটা করে কুরবানি দিত, এখন ভাগে দিতে হইতাছে। 2 লাখ চালু চিনি বলছে 1.5 লাখ, 1 লাখ। যার পকেটে টাকা আছে তার পকেটে আছে, সে কুরবানি দিবে, যার পকেটে নাই সে দিবেন। ঢাকা উত্তর সিটিতে বসেছে একটি স্থায়ী সহ 10টি পশুর হাট, আর দক্ষিণে বসেছে 11টি। বলা হচ্ছে করোনার কারণে ঢেলে সাজানো হয়েছে ব্যবস্থাপনা। মনিটরিং করবে কর্পোরেশনের টিম। বিকেলে সন্ধ্যায় যে ভিড়টা হয় সেটি এড়ানোর জন্য যদি সকালের দিকে আসা যায়, হ্যাঁ, অথবা যদি দুপুর পর্যন্ত মার্কেটে ভিড় কম থাকে, সেই সময়টা বেছে নেওয়া যেতে পারে। বয়স্ক, পুরুষ, নারী এবং শিশু, অসুস্থ মানুষ তাদেরকে হাটে যাতে না যায়, এটা ক্রেতা সাধারণের প্রতি আমাদের একটি আহ্বান। হাট মানেই হাজার মানুষের পদচারণা। করোনার এই ঊর্ধ্বমুখী সময়ে তাই সচেতনতার বিকল্প নেই। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। 1 লিটার পানিতে 15 মিলি স্যাভলন লিকুইড, ব্যাস ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর। লাভ ইউ মা। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। চট্টগ্রামে গরুবাহী ট্রাকের চালককে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। ভোরে সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ বোস্তামি সংযোগ সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে মিলন মোল্লা নামে এক ব্যবসায়ীর 4টি গরু নিয়ে চট্টগ্রামের বিবির হাটে যাচ্ছিলেন চালক আব্দুর রহমান, সাথে ছিলেন সহকারী ইব্রাহিম। বায়েজিদ সংযোগ সড়কে ট্রাকের গতিরোধ করে একটি পিকআপ, পিস্তল নিয়ে 2জন ডাকাত ট্রাকে উঠে গরু লুটের চেষ্টা চালায়। ওই অবস্থায় ট্রাক নিয়ে টান দিলে ক্ষিপ্ত হয়ে চালক আব্দুর রহমানকে গুলি করে এক ডাকাত। সহকারী ইব্রাহিম 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। হেল্পার জানিয়েছে যখন গাড়ির সামনে বেল্ট দিছে, পিকআপে যখন বেল্ট দিছে তখন উনি পিকআপ মানে বাড়ি দিছে আর কি। বাড়ি দিলে উনি যে গাড়ির যে একটা গিয়ার তুলতে, ওনার সম্ভবত ওই গিয়ারটা তুলতে পারে নাই। তখন ওনা হেল্পার আমার যেটা জানাইছে যে পিস্তলের দিয়ে গিলাসে ঘা দিছে, দিলে ফাঁক হয়ে গেছে। ফাঁক করে ওনা তখন ওই পিস্তল দিয়ে গুলি করছে, মানে বুকে, কোন জায়গায় বুকের সাথে গুলি করছে আর কি। কোরবানির আগে গরম মশলার বাজার ঠান্ডা। টানা লকডাউনে বেচা কেনা নেমেছে অর্ধেকে। বিক্রি হয়নি আগের আমদানি করা বিপুল পণ্য। ব্যবসায়ীরা বলছেন, লবঙ্গ আর কাঠবাদাম ছাড়া বেশিরভাগ মশলা বিক্রি হচ্ছে আগের দরে। তবে ঈদের আগের 2 দিন চাহিদা বাড়তে পারে। এদিকে আরেক দফা বেড়েছে চালের দর, কিন্তু এর যুক্তি খুঁজে পাচ্ছেন না খুচরা ব্যবসায়ীরা। লকডাউন শিথিল হলেও ব্যস্ততা নেই কারওয়ান বাজার কিচেন মার্কেটে। ছুটির দিনে ক্রেতাদের হাকডাক কম। যারা আসছেন তাদের অনেকেই ফিরছেন টুকিটাকি পণ্য নিয়ে। রোজার ঈদের পর থেকেই মশলা বেচাকেনায় ভাটা। কোরবানির আগে প্রতি বছরই নানা অজুহাতে এসব পণ্যের বুকিং রেট বাড়ানো হয়, তবে এবার সে পথে আর আগাননি আমদানিকারকরা। দোকানে পড়ে আছে আগের মজুদ বিপুল পণ্য। ফলে ঈদের 5 দিন আগেও জিরা ও দারচিনি 300 টাকা, এলাচ 2000 টাকা ও লবঙ্গ 980 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুটা বেড়েছে কাঠবাদামের দর। আগের চেয়ে চাহিদা বেড়েছে প্যাকেটজাত মিক্স মশলার। আমাদের সেল অনেক কম, কাস্টমার নাই। যেমন আগের যে মনে করেন একটা ঈদ আসলে আমরা যে নাস্তা খাওয়ার সময় পাইছি না, ঘুমাইবার সময় পাইছি না, এখন তো ইজি দেন না, মার্কেটে কোনো কাস্টমার নাই। যেই বাজার চলতেছে এরকম চলে আলহামদুলিল্লাহ সবার জন্য। আর যদি এসিতে 100 টাকা জিনিসে বাড়ে, ওটা তো মানুষের সীমানার বাইরে যায়। ভোগান্তি কমার লক্ষণ নেই চালের বাজারে। সরবরাহ অনেক, তারপরও গেল সপ্তাহের 54 টাকার মিনিকেট ছুটির দিনে আরও বেশি দরে বিক্রি হচ্ছে। মোটা চালের কেজি 50 টাকার আশপাশে। একই প্রবণতা 28 চালের ক্ষেত্রেও। ব্যবসায়ীদের অভিযোগ, মানুষকে অযৌক্তিক দরে চাল কিনতে বাধ্য করছে মিলাররা, কিন্তু এসব দেখার কেউ নেই। মেলই তো কেউ যাচ্ছে না, ধান ব্যাপারীর কাছেও কেউ যাচ্ছে না, মেলও কেউ যাচ্ছে না। অরিজিনাল সিন্ডিকেটের ওখানে মিল বাড়তে আছে, আমদানিকারক বাড়তে আছে, তারপরে আপনার মনে করেন আড়তদার বাড়তে আছে, কিন্তু চালও পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়েছে, কিন্তু দাম কমতে আছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিদেশ থেকে চাল আমদানির পরামর্শ পাইকারদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ট্রাকে খাদ্যপণ্য আনা নেয়ার আড়ালে শ্যালক দুলাভাইয়ের রমরমা ইয়াবার কারবার। টেকনাফ থেকে আনা ইয়াবার চালান রাজধানী ছাড়াও পৌঁছে দেওয়া হতো বিভিন্ন জেলায়। একটি চালান ঠিকঠাক পৌঁছাতে পারলেই নগদ 8 থেকে 10 লাখ টাকার মালিক। সম্প্রতি ইয়াবার একটি বড় চালান সহ এই দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সুলতান মাহমুদ আর বাচ্চু মিয়া সম্পর্কে শালা দুলাভাই, একজন ট্রাকের চালক, অন্যজন সহকারী।
উত্তরের জেলাগুলো থেকে খাদ্যপণ্য কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেওয়ার কাজ করছেন কয়েক মাস ধরে। ফিরতি পথে লবণ সহ পরিবহন করেন বিভিন্ন পণ্য, কিন্তু এর আড়ালেই চলে তাদের ইয়াবার কারবার। ট্রাকের ভেতর বিশেষ কায়দায় পরিবহন করা হতো ইয়াবা, যথাযথ গ্রাহকের কাছে পৌঁছালে মেলে মোটা অঙ্কের টাকা। কিন্তু এবার আর রক্ষা হয়নি, একটি বড় চালান সহ ধরা পড়েছে ডিবির গুলশান বিভাগের হাতে। টিপ নিয়ে কক্সবাজারে যাই, রোহিঙ্গা ক্যাম্পে চাল নামায় আমার দুলাভাই কাদের সঙ্গে কথা বলে না বলে ওগুলো জিনিস নিয়ে আসে। লবণের টিপ ধরে রংপুরের উদ্দেশ্যে রওনা দিই। আসার পরে এরপরে আনলোড করার পরে এই যে নাম্বার আছে, এই যে নাম্বার আছে, ওই নাম্বারে ওরা আবার নাম্বার দেয়, ওই লোকেরাই ফোন দেবো। ফোন দেওয়ার পরে নাম্বার বললে ওই হিসাব করে দিই। পার পিসে 10,000 টাকা করে দেয়, তাতে মোটামুটি এখানে 6-6.5 লাখ টাকার 7 লাখ টাকার মতো আছে। প্রতিটি বক্সের কোনোটিতে নাম, কোনোটিতে আবার সাংকেতিক চিহ্ন। সঠিক গ্রাহকের হাতে পৌঁছাতেই এই ব্যবস্থা। রাজধানী এবং উত্তর ও দক্ষিণ পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়া হতো এসব ইয়াবা। আমরা অনুরোধ করি দেশবাসী, যাদের সন্তানরা, যাদের ভাইরা অথবা যাদের হাজবেন্ডরা বা যাদের সহকর্মীরা ইয়াবা সেবন করে, আমরা যদি তাদেরকে প্রতিহত করতে পারি তাহলেই ইয়াবা ব্যবসায়ীদেরকে আমরা নিবৃত্ত করতে পারবো। তো আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাই, যত সাংকেতিক নাম দিক আর যেভাবে আনুক তাদেরকে ধরার জন্য আমরা সারাশি অভিযান সবসময় চালাই। উৎসব উদযাপনকে কেন্দ্র করে এই মরণনেশার কারবার বাড়ে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী গুলিস্তানে ট্রাক চাপায় হোটেলের 2 কর্মচারী নিহত হয়েছেন। তারা হলেন 30 বছর বয়সী জাকির হোসেন ও 15 বছরের শাকিল। পুলিশ জানায় গত রাত 1টার দিকে এই ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহত জাকির ও শাকিল রাজধানী সুপারমার্কেটের রাজ হোটেলের কর্মচারী। রাতে দুজন মিলে হোটেলের ময়লা আবর্জনা তারা রাস্তার পাশের ভাগাড়ে ফেলতে যায়। রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় 2 জন। পাশে থাকা পুলিশের টহল টিম পরে ট্রাক চালককে আটক করে জব্দ করা হয় ট্রাকটিও। ময়নাতদন্তের জন্য মরদেহ রাতেই ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় বাধা দেয় সাজ্জাদ হোসেন আরিফ নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে তারা। ভোরে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান 8 থেকে 10 জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির জানালার গ্রিল কেটে ঢুকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় টাকা ও স্বর্ণালঙ্কার লুট শুরু করলে আরিফ তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ জানায় হত্যার ঘটনাটি নিছক ডাকাতির উদ্দেশ্যে অথবা পূর্বশত্রুতার জেরে কিনা তা তদন্তের পরেই বলা যাবে। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হাবিবুর রহমান, রাজু, রোজা, জান্নাত ও শারমিন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। 2 শিশুর শরীরের 46% পুড়ে গেছে। তাদেরকে আইসিইউতে নেওয়া হয়েছে। নতুন নিয়ে আসছে তো এটা একটু লিক করছে, হয়তো বা মনে করেন কোনো কারণে লিক করার পরে মানে জোরে বাস্ট হওয়ার পর আগুনটা পুরো গুন্না দিছে। কেউই আশঙ্কা মুক্ত নয়, যেহেতু শ্বাসযন্ত্র পুড়ে গেছে এবং পোড়াও হচ্ছে মেজর বার্ন। 4 জনের অবস্থা খারাপ, 2 জনকে আমরা আইসিইউতে পাঠিয়েছি আর 2 জনকে আমরা মেল এইচডিইউতে পাঠাবো। মঙ্গলবার সায়রা খাতুন হাসপাতালে কেনাকাটা নিয়ে যমুনা টেলিভিশনে সম্প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিডি থাই কসমো। তাদের দাবি মিথ্যা তথ্যের উপর প্রতিবেদন তৈরি করা হয়েছে, যদিও রিপোর্টে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত বা অভিযোগ করা হয়নি। লাইট সরবরাহকারী প্রতিষ্ঠানটির প্রতিবাদের ব্যাখ্যা জানাবেন রাসেল আহমেদ। গোপালগঞ্জে সায়রা খাতুন হাসপাতালে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহের কাজ পায় বিডি থাই কসমো। এতে ফিটিংস সহ বাতি, সেগুলোর বাজার মূল্য, মূল ঠিকাদার, স্বাস্থ্য প্রকৌশল এবং কসমোর বক্তব্য প্রচার করা হয়। We quoted what is in the market as per market price. প্রতিবেদনের প্রতিবাদ পাঠিয়ে বিডি থাই কসমো দাবি করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এটি একটি ঢালাও মন্তব্য। যমুনা টেলিভিশন উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট করে না।
স্বাস্থ্যমন্ত্রীর নাম জড়ানোর কথা বলা হয় প্রতিবাদে। বলা হয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে এই পণ্য সরবরাহের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রতিবেদনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা হয়নি, কেবল বিডি থাই কসমো এর কর্ণধারের পরিচয় দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্পর্কে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত দেওয়া হয়নি। প্রসঙ্গটি উঠে এসেছে মূল ঠিকাদার ওয়াহিদ কনস্ট্রাকশনের বক্তব্যে। এই চিঠিতে করেন, যোগাযোগ করেন, ওনারা আপনি সবকিছু জানতে পারবেন। ওনারা যাই বলবে, যাই দিবে, যেটা সিলেক্ট করবে আমরা সেটাই দিতে বাধ্য। আচ্ছা, কিন্তু আপনারা যদি কাউকে কাজ দেন সেটা তো এইচডি দেখবে না, সেটা তো আপনারাই দেখবেন। ব্র্যান্ড সিলেকশন দেয়। প্রস্তাবিত দরপত্র বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ করেছে কসমো। প্রতিষ্ঠানটি যমুনা টিমকে ওয়াহিদ কনস্ট্রাকশনের দেয়া কার্যাদেশ সরবরাহ করেছিল, সেটি না দেখানোরও অনুরোধ করেছিল। তবে রিপোর্টে প্রচারিত দরের সাথে কসমোর সরবরাহ করা কার্যাদেশের দরে কোনো পার্থক্য নেই। অতিরিক্ত তথ্য হিসেবে শুধু মোট টাকার উপর 30% ডিসকাউন্টের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয় 18 ওয়াট সারফেস লাইট কার্যাদেশে নেই, লাইটের মূল্য ভুল দেখানো হয়েছে। এছাড়া সরবরাহ করা তথ্য গোপনেরও অভিযোগ করে তারা। প্রকৃতপক্ষে কার্যাদেশ ও কোটেশনের 3, 4 ও 24 নম্বরে সারফেস ডাউন লাইট আছে, যা হুবহু প্রচার করা হয়। সাক্ষাৎকার দেওয়ার সময় বাথরুমের জন্য একটি ফ্যান্সি লাইট দেখানো হলেও ছবি নিতে দেওয়া হয়নি, সেটি সরবরাহ করা হবে না বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিবেদনে অন্য হাসপাতালে যেসব লাইট ব্যবহৃত হয় উদাহরণ হিসেবে সেসব লাইটই দেখানো হয়েছে। কসমোর দাবি, প্রতিষ্ঠানটির সকল পণ্য পিডব্লিউডির তালিকাভুক্ত। তবে প্রতিবাদপত্রে কেবল সাধারণ বাতি ও টিউব অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফিটিংস অন্তর্ভুক্তির আবেদনের কপি দেওয়া হয়েছে। প্রচারিত প্রতিবেদনেও একই তথ্য দেওয়া হয়েছিল। টিউব আর বাল্ব দিয়ে বাসায় দেখেন না, আপনি ধরেন বাল্ব নষ্ট হয়ে গেল, বাল্ব কিনবেন, আর বাকিটুকু অ্যান্ডেস্টেড এখনো হয়নি, এটা প্রসেস আছে, ওটা টেকনিশিয়ান করছে। ওই লাইট ফিটিংস আছে না, ব্র্যাকেট লাইট, টিউব লাইট ফিটিংস, এগুলো আসলে সহসা হবে না, এটা এখন আমরা করবো না, এটা চলে গেছে অর্থ মন্ত্রণালয়। কসমোর দাবি, সর্বনিম্ন দরদাতা হিসেবে তারা কাজ পেয়েছে, যা প্রতিবেদনে দেখানো হয়নি। মূলত মোট দামের উপর 30% ছাড় দেওয়ার পর, অর্থাৎ কার্যাদেশে 1,68,00,000 টাকার পণ্যে 52 লাখ টাকা ছাড় দেওয়ার দাবি করেছে তারা। এই কার্যাদেশের ছবি না দেখানোর অনুরোধ জানিয়েছিলেন ব্যবস্থাপনা পরিচালক। এটি নিয়ে রিপোর্টে কোনো অভিযোগ করা হয়নি। যমুনা টেলিভিশন কেবলমাত্র জনস্বার্থে তথ্য প্রচার করে, কারো প্রতি অনুরাগ বা বিরাগ থেকে নয়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 11 রান। প্রথম ওভার মেইডিন দিয়ে দুর্দান্ত শুরু করেন মুজরাবানি। পরের ওভারেই তামিম ইকবালকে তুলে নেন টেন্ডাই চাতারা। একাদশ থেকে বাদ পড়েছেন নাইম শেখ। ইনজুরির কারণে নেই মুস্তাফিজুর রহমান, নেই মুশফিকুর রহিমও। তার অনুপস্থিতিতে একাদশে জায়গা হয়নি প্রিমিয়ার লিগে দারুণ খেলে 3 ফরম্যাটে জায়গা করে নেয়া নুরুল হাসান সোহানের। তবে ফিরেছেন লিটন দাস। শেষ মুহূর্তে দল ঘোষণা করা জিম্বাবুয়ের অধিনায়কত্ব করছেন ব্রেন্ডন টেইলর। হারারতে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটি কাভার করছেন হাসিনুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসিনুর, এক কথায় অচেনা জিম্বাবুয়ে, এমন প্রতিপক্ষের বিপক্ষে কতটা চ্যালেঞ্জিং হবে ম্যাচটা? আসলে টেস্টে যে স্কোয়াডটা ছিল তার চেয়ে কিন্তু জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডটা বেশ অভিজ্ঞতা সম্পন্ন। আপনি দেখেন টেন্ডাই চাতারা ফিরেছে, সিকান্দার রাজা ফিরেছে, রায়ান রুল ফিরেছে একাদশে। তো অতটাও কিন্তু অচেনা নয়। তবে তাদের 2 ক্রিকেটার যারা দল দিতে তারা খুব লেট করেছে গতকালকে, শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন, তারা এই 2 জন অভিজ্ঞকে পায়নি। তারা একটা কোভিড পরিস্থিতিতে টেস্ট চলাকালীন আইসোলেশনে ছিলেন, তো তারা আসলে ফিটনেসটা ফিরে পায়নি, বিধায় রাখা হয়নি। তবে এই দলটির বিরুদ্ধে কিন্তু স্ট্রাগল করতে হবে, যেহেতু বাংলাদেশ আগে ব্যাটিং করছে। আমরা কিন্তু টেস্টেও দেখেছি যে প্রথম 1-2 ঘন্টা খুবই ডিফিকাল্ট এখানে, এবং আজকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন,
বৃষ্টি হয়নি, গত রাতে বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস আছে জিম্বাবুয়ের সময় 1টা থেকে 3টা পর্যন্ত। তো এই কন্ডিশনে অন্তত প্রথম 10 ওভার সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট, এবং তামিম ইকবাল যে ভুলটি করেছেন, তিনি আসলে ধৈর্য ধরেই খেলাটা শুরু করেছিলেন, ফার্স্ট ওভারটা মেডেন দিয়েছেন, কিন্তু তারপরে একটা অপ্রয়োজনীয় একটা খোঁচা দেওয়ার মতো খেলে তিনি সাজ করে ফিরেছেন। এখন যেটা বাংলাদেশ দলের খুব জরুরি সেটা হচ্ছে সাকিব আল হাসানের রানে ফেরাটা, কেননা মুশফিকুর রহিম নেই, মিডল অর্ডারে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সেই জায়গাটায় কিন্তু সাকিব যদি রানে ফেরে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য রিকভার করাটা। মুশফিকুর রহিম দলে থাকলে কিন্তু একটা নিশ্চয়তা থাকে যে তিনি মিডল অর্ডারের প্রতিরোধ গড়ে তুলবেন। তো সেই জায়গাটায় সাকিবের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, একাদশ নিয়ে নুরুল হাসান সোহান দলে থাকবেন এমন একটা স্পেকুলেশন আমরা দেখেছি গণমাধ্যমে, কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কিন্তু কখনোই আমরা এই ধরনের পাইনি, কারণ তার রোলটা ফিনিশিং এর জায়গায়, সেই জায়গায় কিন্তু অলরেডি মোসাদ্দেক সৈকত, আফিফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ মোটামুটি ওয়ানডেতে সেটেল। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। হাসিনুর, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়, কোয়ারেন্টাইন জটিলতায় অস্ট্রেলিয়া সিরিজও অনিশ্চিত মুশফিকুর রহিমে। আর ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের পর দীর্ঘ সময় বিশ্রামে যেতে হতে পারে তামিম ইকবালকে। তবে এসব নিয়ে আপাতত ভাবতে চান না নির্বাচক হাবিবুল বাশার। তবে অন্য সবার মতোই এই নির্বাচক মিস করছেন মাহমুদুল্লাহ রিয়াদকে। করোনা আক্রান্ত বাবা মার পাশে থাকতে জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। এদিকে টি-20 সিরিজ খেলতে 29 জুলাই আসবার কথা অস্ট্রেলিয়ার। সেই সিরিজ খেলতে চাইলে 10 দিন আগেই বায়ো বাবলে ঢুকতে হবে মুশফিককে। কঠিন বাস্তবতায় আপাতত অপেক্ষা করতে চায় বিসিবি। এটা ওর উপরে ছেড়ে দেওয়া উচিত। ও যেটা ভালো বুঝবো, যখন সময় হবে, যখন নিজেকে প্রস্তুত মনে করবে মানসিকভাবে, ও ডেফিনেটলি তখনই আমাদের সাথে জয়েন করবে। সো আমার মনে হয় যে ওকে একটু একা থাকতে দেওয়া উচিত এই সময়টুকু। মুশফিকের মতে অনিশ্চয়তা আছে তামিম ইকবালকে ঘিরে। ইনজুরি নিয়েই ওয়ানডে সিরিজ খেলছেন, কিন্তু অস্ট্রেলিয়ার চিকিৎসক ডেভিড ইয়াং তাকে দীর্ঘদিন বিশ্রামের পরামর্শ দিয়ে রেখেছেন। সেই হিসেবে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজেই না, তামিমকে নাও দেখা যেতে পারে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। ওরকে এই ইনজুরির মধ্যে দিয়েই যেতে হবে। এটা ও কতখানি অ্যাবজর্ব করতে পারে সেটাই হলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করছি যে ওয়ানডে সিরিজটা পার করে দিতে পারবে, তারপরে হয়তো ওকে একটা লম্বা সময় বিশ্রামে যেতে হতে পারে। এদিকে টেস্টে বঞ্চনার ক্ষোভে সাদা পোশাককে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নির্বাচক হিসেবে সরাসরি সেই বিষয়ে কথা না বললেও বাশারের দাবি রিয়াদদের অভাব পূরণ হবার নয়। ওদেরকে শূন্যস্থান পূরণ করতে হলে আপনাকে কিন্তু অনেক সময় দিতে হবে। এবং যমুনা স্পোর্টস, ঢাকা। করোনা সংকটের কারণে টোকিও অলিম্পিকে বদলে যাচ্ছে পদক দেওয়ার প্রক্রিয়া। এবার পদক বা মেডেল নিজেকেই পড়তে হবে বিজয়ী অ্যাথলেটকে। এর আগে ইভেন্ট শেষ হওয়ার পর 3 পদকজয়ী অ্যাথলেটকে মেডেল পরিয়ে দিতেন কর্মকর্তারা। পোডিয়ামে উঠে অ্যাথলেটদের গলায় মেডেল পরিয়ে দেওয়ার দৃশ্য এবার আর দেখা যাবে না। করোনা সতর্কতায় পদকজয়ীদের নিজের গলায় নিজেকেই মেডেল পড়তে হবে, বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ। পাশাপাশি পদক ট্রেতে রাখার আগে সেগুলো জীবাণুমুক্ত করা হবে বলেও জানান তিনি। মেডেল পরার পর একে অন্যের সঙ্গে হ্যান্ডশেকও করতে পারবেন না অ্যাথলেটরা। নোবেল বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষ সম্মাননা দেবে অলিম্পিক আয়োজক কমিটি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই সম্মাননা ট্রফি পেতে যাচ্ছেন ডক্টর ইউনুস। আগামী 23 জুলাই জাপানে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে লরেল সম্মাননা দেওয়া হবে তাকে। ক্রীড়ার উন্নয়নে ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে সম্মানিত করতে এই ট্রফি দেওয়া হচ্ছে। এর আগে 2016 রিও অলিম্পিকে এই ট্রফি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়াড কিপ কেইনো। আসন্ন টোকিও অলিম্পিক থেকে এবার নাম প্রত্যাহার করে নিলেন জার্মান টেনিস তারকা অ্যাঞ্জেলিক কারবার। ব্যস্ত সূচির মাঝে বিশ্রাম নিতে এমন সিদ্ধান্ত 3 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকার। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে 2016 রিও অলিম্পিকে নারী এককে রৌপ্য জিতেছিলেন এই জার্মান। করোনা মহামারীতে 1 বছর পিছিয়ে 23 জুলাই শুরু হচ্ছে অলিম্পিকের এবারের আসর, যেখান থেকে এরই মধ্যে নাম প্রত্যাহার করেছেন রাফেল নাদাল, রজার ফেদেরার, সিমোনা হালেপ ও বিয়াঙ্কা আন্দ্রেয়াসকে। এবার অলিম্পিকে করোনার হানা। বিশ্বের 17তম অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যালেক্স ডে মিনোর করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ টেনিস তারকা অ্যালেক্স টানা 2 বার করোনা টেস্টে পজিটিভ আসেন। পরে তাকে টোকিও অলিম্পিকে অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেয় আয়োজক কমিটি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক অ্যালেক্সের জন্য বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান চিফ দ্য মিশন ইয়ার
চেস্টারম্যান। তবে আসরের নিয়মের উপর কারো হাত নেই। এই টেনিস তারকা সবশেষ উইম্বলডনে অংশ নিয়েছিলেন। সব গোলের হিসেব রাখা শতবর্ষী ভক্ত হার্নান্ডকে চমকে দিয়েছেন লিওনেল মেসি। মেসির ক্যারিয়ারের শুরু থেকেই হাতে লিখে মেসির গোলের হিসেব রাখেন হার্নান। কোপা আমেরিকা জয়ের পর ছুটিতে থাকা অবস্থায় হার্নানের ব্যাপারে জানতে পেরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে এক ভিডিও বার্তায় চমকে দিয়েছেন সেই ভক্তকে। আর এই পুরো বিষয়টি সম্ভব হয়েছে হার্নানের নাতি হুলিয়ান মাস্টানো গোলের সুবাদে। মেসির ক্যারিয়ারের শুরু থেকে তার কোনো ম্যাচ মিস করেননি হার্নান। বিশেষ করে প্রতিটি গোলের খুঁটিনাটি তথ্য তার অবশ্যই জানা চাই। যদি খেলা দেখতে নাও পারেন তাহলে নাতি হুলিয়ানের কাছ থেকে গোলের তথ্য জেনে নেন তিনি। সম্প্রতি বিষয়টি জানতে পেরে এক ভিডিও বার্তায় এই ভক্তের সাথে সাক্ষাতের ইচ্ছে পোষণ করেছেন মেসি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শায়লা ইসলাম।